বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। শুরু করেছিলাম অনেকদিন আগে, মানে ট্রেনিং প্রোগ্রামার হিসেবে কোবল দিয়ে। তারপর যখন যখন যেরকমভাবে ইন্ডাস্ট্রি পাল্টালো, ভিবি এলো, ভিজুয়াল বেসিক, C++, C#, তো সেরকম করে এগোতে এগোতে আমি সিনিয়র প্রোগ্রামার, তারপর ম্যানেজার হলাম, ডেলিভারি হেড হলাম, লাস্টে বিজনেস হেডও হয়েছি, কান্ট্রি হেডও হয়েছি। লাস্টে যখন চাকরি ছেড়েছি তখন আমি যখন আমি নিজেই সব করতে পারি, এখন বিজনেস মানে গেন করতে পারি, ডেলিভারি জানি, তো হাতে কিছু পয়সাও আছে, জীবনটা মোটামুটি শেষের দিকে এসছে। 50 বছর মতো যখন আমি চালু করেছি তখন 50 ইয়ার্স ছিল আমার। লেটস ট্রাই সামথিং, মানে অনেক তো হলো। আমি চাইছি নেক্সট অফিসটা সুইডেনে করতে, মালমো বলে একটা জায়গা। আমি ফার্স্টে কি করি, আমি এক্সপেনশনটা কি করে করি, ফার্স্টে আমি কাস্টমার ধরি। ওই যে বললাম যে অপারেশন থিয়েটার মডেল, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি নতুন করে কোনো জায়গাতে পেনিট্রেট করতে চান, এই মডেলটা কাজে দেবে। আমাকে কাজে দিয়েছে। আমি ইউনাইটেড নেশনসের গ্লোবালি রেজিস্টার্ড আইটি সলিউশনস প্রোভাইডার। কমেন্ডেবল। এটা আমি করতে পেরেছি লাইফে। আমি একটা বিজনেস করতে এসেছি, আমি কাউকে কাটমানি দিতে আসিনি, কষ্ট করে রোজগার করি। ইন্ডিয়াতে পার্টিকুলারলি বলছি, ইন্ডিয়ায় কারণে বলছি, আমি যে ডেলিভারিটা করছি তারপর আমি একটা ইনভয়েস রেজ করব, সেই পেমেন্ট গ্যারান্টি নেই। আমার পুরো এত বড় আমি জায়গায় কাজ করি, আমার প্রত্যেকটা ইনভয়েসের পেমেন্ট গ্যারান্টি আছে। হ্যাঁ, লাইফ আমার সামনে চ্যালেঞ্জ ফেলেছে, পাহাড়ে উঠেছি আমি, উঠতে গিয়ে আমার পা কেটে গেছে, আমার জামা কাপড় ছিঁড়ে গেছে, রক্তপাত হয়েছে। ওগুলো ব্যর্থতা না, ওগুলো হচ্ছে লার্নিং। সেটা আপনার স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আপনি পিএইচডি হতে পারেন, আমাকে কিছু আসে যায় না, কিন্তু আপনি এই পাইথনের কোডটা লিখতে পারেন কি না, ওটা দিয়ে কি আমি পয়সা আর্ন করতে পারবো? যদি আমি কনফিডেন্স হয়ে যাই যে এটা পারবো, মোস্ট ওয়েলকাম, প্লিজ জয়েন। আপনি যদি কোনো একটা জিনিসে কাজ করেন না, সেই কাজে যদি 5 জনের থেকে ভালো কাজ না করেন, আপনার দাম নেই। সেটা আপনি 5 মিনিটে করতে পারেন, 70 ঘন্টায় করতে পারেন, 7 মিনিটে করতে পারেন। আপনি কি ডেলিভারি করছেন আর কতটা অ্যাকুরেট করছেন, ওটা ম্যাটার করে। ছোট করে কিছু করব, আমি একটা এখন চাকরি করছি আর সাইড বাই সাইড একটা কিছু করলাম, তারপর টুক করে চেঞ্জ করে যাব, হবে না। যদি করতে হয় 100% নামতে হবে। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিদীপ। 2015 সালের 19শে মার্চ কলকাতা শহরে যাত্রা শুরু করেছিল মাইন্ডভার্স কনসাল্টিং নামে একটি আইটি কনসাল্টিং কোম্পানি। আজ 10 বছর পর অনেক ঝড়ঝাপটা সামলে এই কোম্পানির ফুটপ্রিন্ট কলকাতা শহরের গণ্ডি পেরিয়ে ইউকে, সুইডেনের মতো দেশে পড়েছে। যিনি এই অসাধ্য সাধন করেছেন, মাইন্ডভার্স কনসাল্টিংয়ের ডিরেক্টর শৈবাল মজুমদার স্যার আজকে আমাদের সাথে আড্ডা দিতে এসেছেন। স্যার, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। নমস্কার। থ্যাংক ইউ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। স্যারের সাথে আমরা আড্ডা মারবো, অনেক বিষয় নিয়ে কথা বলবো, স্যারের জার্নি, কলকাতা শহরে নিজের কোম্পানি স্টার্ট করা, সমস্ত কিছু নিয়ে জানবো। আপনারা যারা নিজেরা বিজনেস করতে চান তাদের সবাইকে অনুরোধ করব এপিসোডটা পুরোটা দেখুন, শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে আমাদের কাজটা শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। তো স্যার, আমরা আড্ডাটা এবার যদি শুরু করি, তো আপনার শুরুর দিকের জার্নিটা একটু বলুন। মানে মাইন্ডভার্স কনসাল্টিং শুরু করার আগে আপনার টেক জার্নি যদি একটু বলেন আমাদের সাথে। আচ্ছা, আমি শুরু করেছিলাম অনেকদিন আগে, মানে ট্রেনিং প্রোগ্রামার হিসেবে কোবল দিয়ে। তারপর যখন যখন যেরকমভাবে ইন্ডাস্ট্রি পাল্টালো, ভিবি এলো, ভিজুয়াল বেসিক, C++, C#, তো সেরকম করে এগোতে এগোতে আমি সিনিয়র প্রোগ্রামার, তারপর ম্যানেজার হলাম, ডেলিভারি হেড হলাম, লাস্টে বিজনেস হেডও হয়েছি, কান্ট্রি হেডও হয়েছি। লাস্টে যখন চাকরি ছেড়েছি তখন আমি কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছি। তো মোটামুটি জার্নিটা জানি, মানে সব থাকে না যে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো কম্পার্টমেন্টাল, প্রত্যেকটা কম্পার্টমেন্টেই ঘুরেছি।
তো যেটা হচ্ছে যে তখন একটা ভেতরে একটা ছিল যে একটা নিজের কিছু করার। একদিকে তো অফিসের চাপ আছে। যখন আমি ডেলিভারিতে ছিলাম, তখন ১ম যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে ডেলিভারি সবকিছু না মানে প্রজেক্ট প্ল্যান আছে। কোন ডেটে কোনটা দিতে হবে। তো ডেলিভারি লোকদের কাজ হচ্ছে ওই ডেটটাতে ওই ডেলিভারিটাকে এনশিওর করা। আর সেলস যখন করলাম তখন পুরোটা উল্টো। আনসার্টেনিটি ম্যানেজ করা। ওই ডেটে আমার ডিলটা ক্লোজ করতে হবে। আমি জানি না কি করে করতে হবে। মানে আপনি সব রকম ফিল্ডেই কাজ করেছেন হ্যাঁ, ডেলিভারি হ্যাঁ, সরি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ। বলুন। আমি কাজও করেছি ধরুন আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া অবধি। আমি অস্ট্রেলিয়াতে যে কাজ করেছি, অস্ট্রেলিয়াতে ভিক্টোরিয়া গভর্নমেন্ট আছে। ওই গভর্নমেন্টের আম যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, তার ১১৫ টা অ্যাপ্লিকেশন চলতো আমার আন্ডারে। তো আমার মেলবোর্নে আমি থাকতাম তখন। তখন তো ইউএসএ তেও কাজ করেছি। ইউএসএ বড়, বড় কিছু কোম্পানিতে কাজ করেছি। তো তখন ভাবলাম যে নিজের কিছু একটা করা দরকার। কেননা ওই চাপটা নিতে পারছিলাম না। যে চাপটা বলতে কি মানে যে বসের চাপ, নাম্বারের চাপ। তো আমি তো ভাবলাম যে যখন আমি নিজেই সব করতে পারি, I can বিজনেস আর্ন মানে গেইন করতে পারি, ডেলিভারি জানি। তো হাতে কিছু পয়সাও আছে। জীবনটা মোটামুটি শেষের দিকে এসছে। ৫০ বছর মতো যখন আমি চালু করেছি তখন 50 ইয়ার্স ছিল আমার। লেটস ট্রাই সামথিং মানে অনেক তো হলো। এবার নেমে গেলাম। আর সবথেকে বড় কথা যে আমার মিসেস এইভাবে আমার পেছনে বেসিক্যালি থাকে না সব সাকসেসফুল লোকের পেছনে একজন করে মহিলা থাকে। তো আমার মিসেসের পেছন থেকে ব্যাকিংটা আমাকে মেন্টাল যে স্ট্রেংথ যেটা, ভেঙে পড়ো না আছি আমি না, এই ধরনের ইয়ে জিনিসগুলো মিসেস থেকে পেয়েছি। ল্যাভিশ কেরিয়ার, স্টেবল জব সবকিছু ছেড়ে আপনি একটা সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো একটা নিজের কোম্পানি শুরু করার মতো না রেস্টটা ল্যাভিশ নিলেন। জব ঠিক আছে, টাকার অভাব নেই ইয়ে নেই, কিন্তু যেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ফ্রিডম। ফ্রিডম। ওইটাকে ওই একটা ওয়ার্ড, ওই একটা আমি কেন বিজনেস করছি ওই একটাই ওয়ার্ড আমাকে ড্রাইভ করে, ফ্রিডম। আমি কারো চাকর নই। আমার আজকে পছন্দ হচ্ছে না আমি কাজ করব না, আজকে পছন্দ হচ্ছে আমি সারা রাত জেগে কাজ করবো, আমি তাই করি। এখন যখন আমার ইচ্ছা তখন আমি কাজ করি। যখন মানে আমার ছেলের সাথে মাঝে মাঝে ঝামেলা লেগে যায়, রাত ২টোর সময় মনে হলো যে এইটা করা দরকার, আমি ওই পাগল টাইপের লোক, আমি ওই রাত ২টোর সময় ল্যাপটপ নিয়ে বসে পড়ি। মানে সেই স্বাধীনতাটা আপনার আছে, আপনি নিজের ইচ্ছে মতো কাজ হ্যাঁ, করতে হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করেন। হ্যাঁ। আর লোকের স্বাধীনতাকে আমি সম্মান দিই। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ নিজের স্বাধীনতা বুঝতে গেলে লোকের স্বাধীনতা বুঝতে হবে। আপনি যদি কাউকে স্বাধীনতা তার সম্মানটা না দেন, আপনি পাবেন না ওটা। ট্রু। সেই জন্য স্বাধীন যেতে হতে গেলে প্রথমে অন্য স্বাধীনতাকে সম্মান দেওয়া দরকার। আপনার কেরিয়ারে কোনো রকম লাইফ চেঞ্জিং মোমেন্ট এসেছিল যেখান থেকে আপনার ঘুরে গেল ব্যাপারটা, সেরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো আছে। অনেকগুলো বাঁক আছে। ১ম বাঁকটা এসেছিল যে আমার আ ১ম বিদেশ যাত্রা। মানে বিদেশে তখন একটা ভাবতাম যে বিদেশে চাকরি করব। তো বিদেশে চাকরি করা, তখন আমরা ৪-৫ টা ছেলে কাজ করতাম। সব চালু করেছি কেরিয়ার। কেবলই কাজ করতাম তখন। তো ওখানে ভাবছিলাম যে এবার কি একটা কিছু করা যায়, কিছু একটা করা যায়। তো তখন দেখছি অনেকেই বিদেশ যাচ্ছে তখন। সেটেল হয়ে যাচ্ছে বাইরে। মোটামুটি কোন সময়? ২০০০ সাল বা আরো আগে বোধহয়? না এটা 90 আ 90s এর কথা বলছি। আচ্ছা। একটু বুড়ো লোক আমি। তো ৯১ সালে মনে হয়। ৯০-৯১ তে হবে। তো ১ম এ হঠাৎ একদিন কারো কাছে এড দেখলাম যে সাইপ্রাসের একটা আইটি কোম্পানি তারা লোক চাইছে। আর টিপিক্যালি কলকাতা থেকে লোক চাইছে। দিলাম একটা এপ্লাই করে। আমি ভাবিনি যে ডাকবে তারা। হঠাৎ করে ডাক এসছে, ফোন এসছে। তবে তখন ঠিক আছে এসছে, দূর যাব না। যাইনি। পরের দিন সকালবেলা মানে বিকেলবেলা দেখি এক ভদ্রলোক চলে এসছে। ডাকাডাকি করছে বাড়িতে। "কিভাবে তুমি গেলে না কেন? তোমার তো বসেছিলাম আমরা।"
হ্যাঁ, কালকে নিশ্চয়ই যাবে। তো আমি বললাম ঠিক আছে যাবোখন। তো গ্র্যান্ড হোটেলে ইন্টারভিউ আছে। গ্র্যান্ড হোটেলে গেলাম, ওখানে কথাবার্তা হলো। যখন কথাবার্তা চলছে, অ্যান্ড্রিয়াস ওর নাম, যে আমাকে নিচ্ছিল, খুব ভালো লোক। ও হচ্ছে ওয়ান অফ দ্য ডিরেক্টর। আর কথাবার্তা চলছে যখন, তো বুঝতে পেরেছি যে ওটা হয়ে যাবে এটা। তখন ইন্টারভিউ দিতে এরকম হয়ে গেছিলাম, বুঝতে পারতাম যে এটা হবে কি হবে না, উল্টো দিকে লোকের কথাবার্তা বুঝে। তো কথার মাঝখানে আমি বললাম যে আমার আরো কিছু বন্ধু আছে, আপনার কি লোক লাগবে? আমি ভাবলাম যে এখন নিজে একা মরবো কেন, নিয়ে মরি। তো আমি বললাম হ্যাঁ তুমি কালকে নিয়ে এসো তাদের। তা আমি ওখান থেকে বাইরে বেরিয়ে, গ্র্যান্ড থেকে বেরিয়ে এসে, পিসিও ছিল তখন, তখন মোবাইল আসেনি, অফিসে ফোন করলাম। অফিসে আমরা একটু লেটে বেরোতাম, কাজকর্ম করে লেটে বেরোতাম। তো তখন ওদের বললাম তোরা থাক। তো একটা ছেলে তখন বেরিয়ে গেছিল, আমার বন্ধু। ও এখন সৌদি আরবে আছে, বড় জায়গাতে আছে, ভালো ছেলে। তো আমরা সবাই মিলে পরের দিন গেলাম, মোটামুটি একজন বাদে বাকি সবাই হয়ে গেল। তো ওই ফার্স্ট টাইম আমরা দুজন মিলে, তাপস বলে একটা ছেলে আমার বন্ধু, আমি আর তাপস মিলে দুজনে মিলে এই ফার্স্ট টাইম সাইপ্রাস গেলাম। ভালো কান্ট্রি, আমি যদি আবার সময় পাই বা সুযোগ পাই আবার সাইপ্রাস যাবো আরেকবার। বলা আছে আমার ওয়াইফকে, আমার ছেলেকে, চান্স পেলে সাইপ্রাস আরেকবার যাবো। খুব ভালো জায়গা, বেশ। মানে সেখানে সমুদ্র আর পাহাড় এমনভাবে মিশেছে, জায়গাটা বেশ। আর পুরনো গ্রিক স্থাপত্য আছে, ব্যাপারগুলো খুব মানে ভালো জায়গা। তো এটা এইভাবে একটা জায়গা। হুম, আরেকটা জায়গা ছিল আমার, সেটা হচ্ছে যখন ইংল্যান্ডে থাকলাম, তখন ওখানকার কাজ করতে করতে আমার একটা জিনিস হয়ে গেল। এছাড়া এনআইটি টেকনোলজির নাম শুনেছেন নিশ্চয়ই। এনআইটি টেকনোলজি যখন কাজ করছি, ওইটা আমার একটা মানে আমার ডেলিভারি, পিওর ডেলিভারি থেকে প্রিসেলসে আসা, এই জার্নিটা আমার ওখানে হয়েছিল। কিরকম, আমি তখন মানে প্র্যাকটিসতে কাজ করতাম, একটা এরিয়া আমার ছিল। আমার স্পেশালিটি ছিল, আমি তখন ওই AS400 বলে একটা মেশিন আছে IBM এর, তো ওইটা থেকে কিভাবে জাভা ট্রান্সফার করা যায় সেই কাজটা করতাম, মানে মডার্নাইজেশনের কাজ। সবাই ওই তখন জাভা পুরোনো কম্পিউটার থেকে নতুন জায়গা নিয়ে আসা। তো ওইখানে আমি প্রচণ্ড ভালো এক্সপোজার পেয়েছি, এবং আজকে যা যা শিখেছি, আমি যা আজকে ইমপ্লিমেন্ট করি, তার অন্তত 70% এনআইটি থেকে শেখা। আমার যারা কলিগ আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের সাথে কাজ করেছি বলে আজকে আমি এই জায়গাতে এসেছি। তাদের এক্সপিরিয়েন্সটা, আমাদের একটা ছোট টিম ছিল, ফ্যান্টাস্টিক টিম ছিল, এখনও তাদের সাথে আলাপ আছে। আর সেটা ইম্পর্টেন্ট ছিল, আমরা কারো কম্পিটিটর ছিলাম না, যার যেটা প্রবলেম ছিল আমরা সেটা সলভ করতাম। এটা খুব বড় একটা ব্যাপার, মানে হ্যাঁ, আমরা কেউ কারোর কোনো কম্পিট করিনি। কারো যদি কোনো একটা প্রবলেম আছে, আমরা বলে এই আমি আটকে গেছি এখানে, আমরা চলে যেতাম গিয়ে। আমরা হয়তো অন্য দেশে আছে, আমরা এখানে বসে আছি, হয়তো আমেরিকাতে আছে, আমরা এখানে বসে আছি, আমরা ওটা রাত্রিবেলা জেগে কাজ করে ওর সলভ করে দিতাম। তো ওই ধরনের টিম এফর্টটা আমি ওখান থেকে শিখেছি, টিম হিসাবে কি করে উইন করা যায় টুগেদার। কেন যখন টিম হয়তো মানে একজন গোল করে কিন্তু টিমটা জিতে, একদমই তাই। ওটা খুব ইম্পর্টেন্ট টিম হিসাবে। আর তারপরে পার্টিতে যখন কাজ করলাম, তখন আমার ঘাড়ে নাম্বার এলো, নাম্বারের চাপটা যা কাকে বলে, একটা কোয়ার্টার এন্ডে নাম্বারের চাপ কাকে বলে, পার্টিতে যখন ছিলাম তখন আমি ওটা ফিল করেছিলাম। আর তারপরে পার্টিতে যখন ছিলাম, তারপরে নাম্বার নেওয়া একটা জিনিস, আরেকটা হচ্ছে নাম্বারকে অন্যকে দিয়ে এক্সিকিউট করানো, সেটা আমি পেয়েছিলাম ইন্টেরাতে, তখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ওইটার মাথার চাপ ছিল যে খালি এটা আমি না, আমার টিমটাকে করতে হবে। আমি ওখানে গেলে 4টে ডিল ক্লোজ করে দিলাম, আমার নাম্বার হয়ে গেল, তা না, আমার টিমটাকে নাম্বার এনেবল দেম। সো ওইভাবে আমি জিনিসটাকে, মানে এই জায়গাগুলো হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। মানে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর যা করছি, এগুলো শেখার জায়গাগুলো ওখান থেকে আমি এসেছি। খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস বললেন, স্পেশালি টিম ওয়ার্কের পার্টটা। টিম ওয়ার্ক ছাড়া হয় না কিছু। হয় না, এটা খুব সত্যি কথা, এটা আমিও এগ্রি করি।
তো আবার যদি ফিরে আসি তো হ্যাঁ। 2015 সালে শুরু, সেখান থেকে আজকে আমরা 2025-এ একদম শেষ লগ্নে এসেই গেছি। হুম, যখন এই এপিসোডটা যাবে অলরেডি আমরা 2026-এ ঢুকে যাব। হুম। তো মাইন্ডভার্স কনসাল্টিং এর এখন ফিউচার ভিশন কি, বা এখন যে জায়গায় আছে সেখান থেকে আপনি নেক্সট কি ভাবছেন এরপরে? আমার এখন ইংল্যান্ডে একটা অফিস আছে, লন্ডনে অফিস আছে, কভেন্ট গার্ডেনে। আমি চাইছি নেক্সট অফিসটা সুইডেনে করতে, মালমো বলে একটা জায়গা। আমি ফার্স্টে কি করি, আমি এক্সপেনশনটা কি করে করি, ফার্স্টে আমি কাস্টমার ধরি। কাস্টমার ধরে ওই যে বললাম যে অপারেশন থিয়েটার মডেল ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি নতুন করে কোনো জায়গাতে পেনিট্রেট করতে চান, এই মডেলটা কাজে দেবে। আমাকে কাজে দিয়েছে অ্যাটলিস্ট। ওই মডেলে আমি দু একটা কাজ প্রজেক্টও করেছি ওখানে। এসিবি ব্যাংকের জন্য কাজ করেছি, পোস্ট নটের জন্য কাজ করেছি ওখানে। এছাড়া একটা বড় কাস্টমারের জোগাড় করেছি, সাইন আপ হয়ে গেছে, সেটা হচ্ছে ভোক্সওয়াগন গ্রুপ, জার্মানিতে। তো ইংল্যান্ডের পরে ভোক্সওয়াগন গ্রুপে যখন ঢুকেছি তখন আমার অ্যাক্সেস পেয়ে গেছি ফুল আপনার ইয়েতে, মানে ভোক্সওয়াগন গ্রুপের যে ততগুলো আছে, লাম্বরগিনি, আপনার পোর্শে। তো আপনি, আমার পোর্শে কেনার ক্ষমতা নেই, লাম্বরগিনি কেনার ক্ষমতা নেই, কিন্তু আপনি যদি লাম্বরগিনি কেনেন আর আপনার যদি ডিসকাউন্ট লাগে, ওইটা আমি আনতে পারবো। বাহ! মানে এইটুকুনি আমার হয়েছে, কারণ আমি রেজিস্টার্ড। এছাড়া একটা বড় অ্যাচিভমেন্ট আমি করতে পেরেছি মনে হয়। আমি বড় বলছি এই কারণে, আমি ইউনাইটেড নেশনসের গ্লোবালি রেজিস্টার্ড আইটি সলিউশনস প্রোভাইডার। কমেন্ডেবল। এটা আমি করতে পেরেছি লাইফে। তো এবার এইটাকে কনসিডারেট করে আরো বড় কি করা যায়, আর সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার দেশে আমি এখনো কিছু করতে পারিনি। এখানে করতে গেছিলাম, প্রথমে বাধা পেয়েছি বড্ড। তো সে বাধার ফলে আমি ওখানে সাকসেসফুল হয়েছি, কিন্তু এখানে অতটা সাকসেসফুল নই ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়াতে আমি একটা ফোকাস দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এখানে একটা, কারণ আমি ম্যাক্সিমাম কি করি, লোক নিই, ওখানে যদি লোক প্রবলেম হয় আমি ইস্ট ইউরোপে চলে যাই, অনেক সস্তায় লোক পেয়ে যাই। আর বড় একটা টিম আছে ওখানে, ওই অপারেশন থিয়েটার একটা টিম ওখানে আছে আমার, আচ্ছা। নিই ওখান থেকে। লিথুয়ানিয়া আছে, পোল্যান্ড আছে, আপনার অন্যান্য যে এরিয়া যেগুলো আছে। এখন তো এই ইউক্রেনের জন্য নেওয়া যায় না, আহ, রাশিয়া থেকে অনেক লোক পাওয়া যায়, কিন্তু এখন তো নেওয়া যাবে না, যেহেতু আমি ইংলিশ কোম্পানি, এম্বার্গো করা, মানে আমি আই ক্যানট ইউজ দেম। তো এইভাবে ওখান থেকে করা যেতে পারে, কিন্তু আমি চাইছি যে ইন্ডিয়াতে আমি কিছু একটা করতে চাই দেশের লোক, কারণ যতক্ষণ না ডাল ভাত খাচ্ছি, মানে জাদু ব্যাপারটা, ততক্ষণ। সেখানে কলকাতাতে এরকম ট্রাই করেছিলাম, আমার নিজের দোষে না, এনভায়রনমেন্ট আমাকে বাধ্য করেছে এখান থেকে গোটাতে। যদি কিছু চেঞ্জ হয় তাহলে আমিও এখানে চেঞ্জ করবো ভাবছি, এইটুকু। বেশ, আপনি চ্যালেঞ্জের কথাগুলো যখন বললেন, হুম, তো কলকাতা শহরে মানে আমাদের দেশে যদি আইটি সিনারিওর কথা বলি, ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে পুনে, হায়দ্রাবাদ এই শহরগুলো যথেষ্ট রকমভাবে তার সেখানে আইটি ফুটপ্রিন্ট রয়েছে। হুম, কলকাতা কিছুটা হলেও বোধহয় পিছিয়ে, সেরকম একটা পারসেপশন নিয়েই আমরা চলছি। হুম। তো কলকাতা শহরে নিজের একটা কোম্পানি খোলা কতটা চ্যালেঞ্জিং ছিল? খুলে ফেলেও ছিলাম, দরজা মানে কাঠ ফাট দিয়ে কাজ চালু করেছিলাম, কিন্তু পারিনি। মানে কাটমানি, যেগুলোতে আমি পছন্দ করি না, ওই জিনিসগুলোতে বলে ঠিক আছে বস, মানে আমি একটা বিজনেস করতে এসেছি, আমি কাউকে কাটমানি দিতে আসিনি, কষ্ট করে রোজগার করি। আমি ২ নম্বরই করছি না তো, জিএসটি দিয়েই কাজ করাই, নিশ্চয়ই। বছর শেষে ইনকাম ট্যাক্স জমা দিই, অডিট হয়। সেটা কাউকে দিয়ে আমি সে ভাউচারটা কি করে লিখবো আমি যে কাটমানি দিচ্ছি? হয় না ওটা। দ্যাটস নট এ বিজনেস ভায়াবল অপশন। এই কারণে অনেকে এখানে, আমি জানি অনেককে চেষ্টা করে এখানে সেটেল করতে পারিনি। ব্যাঙ্গালোরে সেটেল করেছে, তুলে নিয়ে চলে গেছে, আমি জানি।
যদি না এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। এছাড়া আরেকটা বড় প্রবলেম আছে ইন্ডিয়াতে পার্টিকুলারলি বলছি, ইন্ডিয়া এই কারণে বলছি, আমি যে ডেলিভারিটা করছি তারপর আমি একটা ইনভয়েস রেজ করব, সেই পেমেন্ট গ্যারান্টি নেই। Whereas আমার পুরো এত বড় আমি জায়গায় কাজ করি, আমার প্রত্যেকটা ইনভয়েসের পেমেন্ট গ্যারান্টি আছে। এখানে নেই সেটা। আমি 30 ডেজের মধ্যে আমি 74 আওয়ার্সের মধ্যে আমার পয়সা আমার ব্যাংকে ঢুকে যায়। 30 ডেজের মধ্যে যে আমি ইন্স্যুরেন্স করেছি সেই ইন্স্যুরেন্স কোম্পানি পয়সা নিয়ে আসে। আমার কোনো হেডেক নেই। ওয়ান্স আই রেজ দ্য ইনভয়েস, ডেলিভারি নোটটা দেখে নে, ইনভয়েস রেজ করে দিই, দ্যাটস মাই জব। বাকিটা এই পেমেন্ট গ্যারান্টি এটা কে দেয়? মানে আপনার যে ক্লায়েন্ট বা কাস্টমার সেই দিচ্ছে নাকি? মানে না, আমি কি করি, যে কাস্টমার যারা আমার ইন্স্যুরেন্স কোম্পানি আছে অ্যাট্রিডিয়াস, তো ও আমাকে যেখানে বলে যে ক্রেডিট রেটিং ভালো আছে তাদের সাথে বিজনেস করি আমি। আচ্ছা, বেশ। ও আমাকে একটা লিমিট দিয়ে দেয়, এর মতো বিজনেস করো, এর মধ্যে বিজনেস করো। এটা এখানে নেই, এখানে আস্তে আস্তে চালু হচ্ছে, কিন্তু ওটা আরো আগে হওয়া দরকার ছিল। কেন আমি দেখলাম যে গভর্নমেন্টের পয়সাও গভর্নমেন্ট দেয় না। বলুন। তো কলকাতা শহর কি, বা যদি ধরুন আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বলি, ওয়েস্ট বেঙ্গল কি বিজনেস ফ্রেন্ডলি একটা রাজ্য বলে আপনার মনে হয়েছে? কলকাতা তো বিজনেস ফ্রেন্ডলি, এখানে তো বিজনেস হতো, বিজনেসের জন্য তো কলকাতা তৈরি হয়েছে। আপনি যদি ইতিহাস ঘাটেন, ইতিহাসে কি ছিল, সুলতানহাট, গোবিন্দপুর, কলকাতা। তো বিজনেসও তখন কলকাতাতে বিজনেস করার জন্য তো বিজনেস কলকাতা তৈরি হয়েছে। কলকাতা আপনার ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা, বিজনেসের জন্যই। আমরা তো নষ্ট করেছি, আমাদেরকে করতে হবে, বাইরে থেকে তো কেউ করবে না। আমাদের দেশে কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস যদি আমরা না পাল্টাই, তাহলে আমাদের এগিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। আমরা অনেক দূর এগিয়েছি, আমরা 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছি, বাট কিছু জিনিস আছে যেগুলো আমাদের আটকে দেবে। আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ইন্ডিয়ান কোম্পানিটা স্টার্ট আপ ইন্ডিয়া রেকগনাইজ, সেই কারণে আমি কিছু জায়গা থেকে, প্রায় বিভিন্ন জায়গা থেকে এই কোম্পানির বিভিন্ন পিএসইউ থেকে ওই মেল পাই যে তারা ওই এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে ট্রেনিং দেবে, কিন্তু যদি এসসি না হয় তাহলে ট্রেনিং হবে না। একটা ঠিক আছে, কেউ বিজনেস এসটিএসসি রিজার্ভেশন, এটা তো পিওর কম্পিটিটিভ জায়গা। ওখানেও যদি কম্পিটিশন নষ্ট করে দেন আপনি, তাহলে তো লাভ নেই কিছু। লোন নিতে যাবেন সেখানেও তাই। আপনি যদি আমরা সার্ভিস ইন্ডাস্ট্রির কথা বলছি, রাইট। সার্ভিস ইন্ডাস্ট্রিতে আপনি যদি স্ট্রাগল আপনাকে প্রচণ্ড করতে হবে যদি আপনি ইনভেস্টার না, মানে ইকুইটি বেসড ইনভেস্টার না নেন, ব্যাংক লোন আপনি পাবেনই না। আমরা সব এন্টারপ্রেনারশিপ কথা বলছি, বাট একটা সার্ভিস কম্পিউটারের এই জায়গাটা, কম্পিউটার যেহেতু সার্ভিস সেহেতু এই জায়গাটাতে অ্যাড্রেস করা উচিত। যেটা আমি ওখানে করতে পারছি কি, আমি কাস্টমারের ক্রেডিট রেটিং দিয়ে আমি বিজনেসটা করে নিচ্ছি। আমি যখন শুরু করেছি আমার তো রেটিংই ছিল না, কিন্তু আমার কাস্টমার ছিল স্যামসাং। আপনি যে বিক্সবি আছে না স্যামসাং এর, হুম। ওই বিক্সবির ইটালিতে, প্যারিসে, সরি ফ্রান্সে আর জার্মানিতে লোকালাইজেশন আমার টিম করেছে। বিক্সবিস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে। তো ওইখানে তো আপনি আটকে যাবেন, যেতে পারবেন না কোথাও, কারণ এটা পিওর আপনি কতটা কম্পিটিটিভ হয়েছেন, আপনি কি ভ্যালু দিচ্ছেন কাস্টমারকে। ভ্যালু দিতে গেলে আপনার পয়সা লাগবে। বুঝতে পেরেছি। একটা স্টার্টআপ তৈরি হওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি যে ফান্ডিং বা সিড ফান্ডিং দরকার, মানে আমি খুব একটা বিষয়গুলো জানি না, মোটামুটি ধরুন যে টেকনিক্যাল টার্মগুলো শুনেছি। হুম। তো বা মেন্টরশিপ যেটা আপনি বললেন, এন্টারপ্রেনিউরকে মেন্টর করা, এই ধরনের প্রোগ্রামস যেগুলো হয়,
ভিসি বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম যারা ইনভেস্ট করেন ইনিশিয়ালি, এই ধরনের সুবিধাগুলো কি আছে আমাদের এখানে কলকাতায়? মানে আমি যদি কলকাতার বলি, কলকাতা শহরের কথা বলি। কলকাতাতে আমি জানি না, তবে ইন্ডিয়াতে আছে, বাইরে তো অবভিয়াসলি আছে। তবে ইন্ডিয়াতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার থেকে অনেক ভালো টার্মস অ্যান্ড কন্ডিশন বাইরের দেশে আছে। আচ্ছা। অনেক সুইট ডিলস যাকে বলে সেগুলো আছে ওখানে, এখানে সেটা নেই। এখানে কাউকে ইনভেস্টার ফার্স্টে কত পার্সেন্ট স্টেক, ওখানে স্টেকটা খুব কম নেই। যেহেতু আমি স্টেক বিক্রি করি না, আমার পুরোটাই 100% আমার ওনারশিপ। আজ কোনো আমি এক্সট্রা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি আজ অবধি 10 বছর কাজ করেছি সেলফ ফান্ডেড। আমি বলেছিলাম যে কারো কিছু অর্ডার, হুম। আমি যদি ইয়ের অর্ডারও না নিই, সিওর অর্ডারও না নিই, আমি কোনো ইনভেস্টর অর্ডারও নেবো না। আমি অন মাই ওন। আমার ছোট কোম্পানি, ঠিক আছে, বড় হব, আমার মতো করে বড় হব। আমার তো কম্পিটিটর নেই কোনো, বড় হওয়ার তো তাগিদ নেই। যে মুহূর্তে ইনভেস্টমেন্ট নেব আমাকে বড় হতেই হবে, পেছনে দৌড় করাবে, আমার দরকার নেই ওটা দৌড়। আমি এখন এনজয় করছি দাদা, একদম। তো টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেন? ট্রাস্ট। ট্রাস্ট, একটু বলুন ব্যাপারটা। এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট আর খুব দামি জিনিস একজন মানুষের কাছে। ট্রাস্ট গড়তে সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ড। আর যেখানে ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট যদি না থাকে, আমি জানি যে আজকে আমি কোথাও আটকে গেলে আমার এ আমার হেল্প করে দেবে বা বি আমায় হেল্প করে দেবে। বিরও কিন্তু ট্রাস্ট থাকা দরকার যে বির যখন প্রবলেম হবে তখন শৈবাল আছে সেখানে, শৈবালে হেল্প করে দেবে। এই যে মিউচুয়াল ট্রাস্ট, ওটা কিন্তু টিমটাকে সামনে নিয়ে যাবে। বেশ। লিডারশিপ বলতে আপনি এক্স্যাক্টলি কি বোঝেন? লিডারশিপ কীভাবে বলা যায়, বইয়ের ভাষায় তো আছে, আমি যে পার্সোনাল ভাষায় বলি, যেদিন আপনার সব টিমে তো সব 5টা আঙুল সমান হয় না। যেদিনকে আপনার টিমের সব থেকে নন পারফর্মিং পার্সনটা বেস্ট পারফর্মার প্রাইজটা নেবে, ওই দিনকে আপনার লিডারশিপ অ্যাচিভ করবেন আপনি। আপনাকে মেক শিওর করতে হবে যে এভরিবডি ওয়ার্কিং ফর ইউ, ভয় পেয়ে না, ভালোবাসা দিয়ে, আউট অফ রেসপেক্ট, ট্রাস্ট, ট্রাস্ট। রেসপেক্ট, দিজ আর দ্য ইম্পর্টেন্ট থিং। আপনি যদি লিডারশিপে বিশ্বাস করতে চান, তলার থেকে ওপরে নিয়ে আসুন। তাদের সাকসেস আপনি নেবেন না, আপনি নিজে নিজে ওপরে উঠে যাবেন তারা যদি সাকসেসফুল হয়। এটা আমি শিখেছি এনআইটি থেকে। এই এনআইটি একটা বিশাল বড় গুণ ছিল, লিডারশিপ ম্যানেজমেন্ট। তো এটা আমরা এই লিডারশিপটা যেখানে যেখানে ফেইলিওর করেছে সেখানে সেখানে কিন্তু গেছে, সামনে আর এগোতে পারেনি। কারণ চলার শক্তিটা তো তলা থেকে আসে না, চাকাটা চলে, গাড়িটা তার চাকা চলছে বলে গাড়িটা চলছে। নিশ্চয়ই। তো তলা থেকে গাড়িটাকে চাকার যদি না থাকে, টায়ারের পাওয়া নেই, কিছু নেই, ও চলবে না, গাড়ি গড়াবেই না। গড়াবেই না। তো সেই জন্য লিডারশিপ যাই হোক, স্টিয়ারিং যেই বসুক না কেন, চাকা ঠিক রাখতে হবে। বেশ। এই 10 বছর অনেক উত্থান পতন আপনি দেখেছেন। হুম। তো কোনো ব্যর্থতা থেকে আপনি বিশেষ কিছু শিখেছেন? এরকম কোনো এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। কারণ ব্যর্থতা বলে কিছু হয় না। ব্যর্থতা ব্যর্থতা কিরম বলছি, একটা কাজ করতে গেলাম, সেই কাজটা হলো না, আমরা ওটাকে ব্যর্থতা বলি। আমি ব্যর্থতা না বলে আমি যদি বলি যে তাহলে লোকে কি ব্যর্থতা, আমি ব্যর্থ, আমি কষ্ট পেলাম, আমি আমার আমি পরীক্ষায় গোল্লা পেয়েছি। আর দেখতে হবে কেন গোল্লা পেলাম, পড়াশোনা করেছি। আমি একটু কর্মে বিশ্বাসী দাদা, বুঝতে পেরেছেন? সেটা ব্যর্থ বলে আমি ব্যর্থ হইনি সেরকম। আমি যেটা চেয়েছি, আমি লাইফের প্রতি একদম ফ্র্যাঙ্কলি অনেস্টলি বলছি, লাইফ আমাকে মানে যেটা চেয়েছি, হ্যাঁ, লাইফ আমার সামনে চ্যালেঞ্জ ফেলেছে, পাহাড়ে উঠেছি আমি। উঠতে গিয়ে আমার পা কেটে গেছে, আমার
জামা কাপড় ছিঁড়ে গেছে, রক্তপাত হয়েছে, ওগুলো ব্যর্থতা না, ওগুলো হচ্ছে লার্নিং, এগুলো পার্ট অফ দ্য জার্নি হিসেবে পার্ট অফ আপনি দ্য জার্নি। দেখতে ওর চান। ব্যর্থতা নয়। আপনি যদি ব্যর্থ না হন, আপনি তো অপরচুনিটি লস করলেন শেখার। ব্যর্থ হলেই তো আপনি শিখতে পারবেন। এটা আমিও বিশ্বাস করি, একদম চূড়ান্ত একদম সত্য। সেরকম। আমি যখন একটা নতুন কাজ করি, নতুন মার্কেটে ঢুকে, আমি ভাবি আমার ফার্স্ট ইয়েটা কখন আসবে, মানে ফার্স্ট ফেইলিওরটা কখন আমি দেখতে পাবো, তখন আমি লার্ন করতে পারবো। খুব ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্ট টাইমে যদি কোনো আমি সাকসেস পেয়ে যাই, তাহলে ওটা ফ্লুক হয়ে যায়, ওটা বেশি দিন থাকে না। পেয়েছি অনেক জায়গাতে, মারলাম, 6 হয়ে গেছে, প্রত্যেকটাতে মারতে পারবো না, সাস্টেনেবিলিটি নেই। সাস্টেনেবিলিটি খুব ইম্পর্টেন্ট। ট্রু, এটা আমিও এগ্রি করি। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপেক্ট দ্য অড। এক্সপেক্ট দি অড। অড। আমি কোনোদিন ভাবিনি যে কোভিড হবে, কোনোদিন ভাবিনি। আমি কেন, অনেকেই ভাবিনি। কেউই ভাবিনি দাদার আমরা। আর কোভিড হওয়ার পরে ওরকম মানে ফুল শাটডাউন হয়ে যাবে, একটা 9% বিজনেস করতে পারবো না। মানে অনেকে তো আমি আমি জানি তাদের বিজনেস শেষ হয়ে গেছে। আমি ওখান থেকে রিভাইভ করেছি আবার অন মাই ওন। কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরকম একটা অবস্থা হবে যেখানে পুরো ওয়ার্ল্ডটাই বসে যাবে, কারোর সাথে কোনো রকম। ঠিক আছে, একটা পার্ট হলো, একটা আজকে পশ্চিমবঙ্গে কলকাতা বন্ধ হচ্ছে, তার মানে কি বম্বে খোলা আছে। আমি তো ইন্টারনেটে কাজ করি, আমার কাছে স্থান কোনো ব্যাপার না। কিন্তু যদি বম্বেও বন্ধ থাকে, বম্বে থেকে লন্ডন যাই, লন্ডনও বন্ধ আছে, লন্ডন থেকে নিউ ইয়র্ক গেলাম, সেটাও বন্ধ, তাহলে যাবো কোথায়? মানে মঙ্গল গ্রহে তো আর কম্পিউটারে কাজ হয় না। তো এই ধরনের এক্সপেক্ট দ্য অড আমি বলছি, যে সেই জন্য কি সবসময় সতর্ক থাকতে হয় যে পিছলে যাওয়ার আগে যেন, যখন পাটা দিচ্ছি তখন পিছল জায়গায় যেন পা না দিই। খুব লুকারেটিভ ডিল আছে, টাক করে ঢুকে বললাম, আমি করি না ওটা। আজকে যদি বলি আপনাকে পিছন ফিরে তাকাতে, তো সেখানে এমন কোনো ডিসিশন বা আপনি এমন কোনো ভুল যদি মনে করেন, ভুল আপনি বললেন যে আপনি ওটাকে লার্নিং হিসেবে দেখেন, তাও যদি বলি মানে কোনো একটা ব্যাপার যেটাকে আপনি রিপ্লেস করার সুযোগ পেলে আরেকবার করবেন, এরকম কিছু আছে? আমি যা ডিসিশন নিয়েছি সব জেনে শুনে ডিসিশন নিয়েছি। আমার কাছে অপশন ছিল অন্তত 8টা দেশে সেটেল করার অপশন ছিল, আমি সেটেল করিনি। কেন সেটেল করিনি? আমার মা এখানে থাকে, এটা আমার দেশ। আমার কাছে টাকা বড় না, টাকা আজকে আছে, কালকে থাকবে না, পরশু আবার হবে। দেশের মধ্যে থাকা, 10-এর মধ্যে থাকা, এটা আমার এনভায়রনমেন্ট, এটা আমার জায়গা। ট্রু। এখানে দেশকে যদি না আমি কন্ট্রিবিউট না করতে পারি, তাহলে আমি করলামটা কি? হ্যাঁ, আমি বলছি না যে আমি বিশাল লোক, বিশাল লোক নয়। আমি রাইট টাইমে রাইট অ্যামাউন্টের ট্যাক্সটা দিয়ে দিই, ফার্স্টে ওটা করতে হবে। বিভিন্ন জায়গাতে যেটুকুন কাজ, যেখানে যেখানে যাওয়ার, রাস্তা নোংরা করি না, খামোখা রাস্তাতে নোংরা করি না। সব ছোট ছোট জিনিস, এগুলো তো আমার দেশ। আপনি সিঙ্গাপুর যাবেন, ঝকঝক তকতকে করছে, ঠিক আছে, গভর্নমেন্ট করছে না, করুন না, আমার কাজটা আমি করি। বেশ। ডিগ্রি আর স্কিলের মধ্যে আপনি কোনটাকে চুজ করেন বা কোনটাকে প্রেফার করেন? মানে আমি যদি আরেকটু কোয়েশ্চেনটা একটু ডিপে গিয়ে বলি, মানে আমাদের দেশে আইটি কোম্পানিগুলো যখন হায়ারিং করছে, হুম। তখন একজন রিসোর্সের একটা টেক ব্যাকগ্রাউন্ড দেখা হয়, তার এই এত পার্সেন্টেজ মার্কস আছে কিনা, এগুলো একটা এনশিওর করা হয়। কিন্তু আমার যতদূর জানা আছে, অনেক মানে বড় বড় যারা আইটি কোম্পানি, আইটি জায়ান্টস, তাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু থাকে না। আপনি কোডিং করতে পারলে আপনি ইউ আর ওয়েলকাম টু জয়েন। তো আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যখন হায়ার করেন কোনো রিসোর্সকে, আপনি ডিগ্রি আর স্কিলের মধ্যে কোনটাকে বেশি প্রেফারেন্স দেবেন আর কেন? স্কিল। স্কিল। ডিগ্রি আছে, কোনো সময় পেয়েছিল, ভালো কথা, থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনার কত পয়সা দেবো আমি, ডিপেন্ড করছে আজকে আপনার স্কিলটা কি। ওটা দিয়ে আপনাকে 4 আনা দিয়ে আমাকে 8 আনা পাবো? আমি একটু ব্যবসায়িক কথা বলছি, কেন ব্যবসায়ী? ওটা ম্যাটার করে। সেটা আপনার স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আপনি পিএইচডি হতে পারেন, আমাকে কিছু আসে যায় না। কিন্তু আপনি এই পাইথনের কোডটা লিখতে পারেন কি না? ওটা দিয়ে কি আমি পয়সা আর্ন করতে পারবো? যদি আমি কনফিডেন্স হয়ে যাই যে এটা পারবো, মোস্ট ওয়েলকাম, প্লিজ জয়েন। মানে সবসময় ডিগ্রিটা তো স্কিলকে মানে স্কিল রিপ্রেজেন্ট আলাদা করে না। জিনিস, স্কিল আলাদা জিনিস। স্কিল সবার থাকে না, ডিগ্রি অনেকের থাকে। তার মানে যার স্কিল আছে পসিবল না। প্রচুর লোক রঞ্জি খেলে, হুম। এক্সটার্নাল স্কিল না থাকলে টেস্ট ম্যাচ পাওয়া যায় না। যারা ধরুন নতুন আইটি প্রফেশনে এসছে বা সবে ক্যারিয়ার শুরু করছে বা অ্যাসপায়ারিং লাইক ছেলে মেয়ে যারা আইটিতে ঢুকতে চায়, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? দেখুন, আমি এখনো লার্নার, এখনো শিখছি, ফলে আমি কাউকে সাজেশন দেওয়ার মতো ক্যাপাসিটি নেই আমার। তো যেটা করতে পারি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। প্লিজ। সেটা হচ্ছে যে কেউ যদি নতুনভাবে কিছু ঢুকতে চায়, ফার্স্টে আমি দেখেছি, আমি যেটা একটু পুরনো লোক, সেখানে আমি পুরনো দিকেও দেখছি। আমি দেখলাম যে নারায়ণ মূর্তি একটা কমেন্ট করেছিল যে 70 ঘন্টা 80 ঘন্টা মানে 40 ঘন্টার বেশি কাজের ব্যাপারে। 70 ঘন্টা। 70 ঘন্টা। তো তাতে অনেক দেখেছিলাম লোককে বলেছিল। আমি অন্য ইন্ডাস্ট্রি জানি না, কাজও করিনি কোনোদিন, কোনো আইডিয়া নেই। স্টিলে কি হয়, অটোমোবাইলে কি হয় জানি না আমি। আইটিতে যেহেতু কাজ করেছি, আমি বলতে পারি, আপনি যদি কোনো একটা জিনিসে কাজ করেন না, সেই কাজে যদি 5 জনের থেকে ভালো কাজ না করেন, আপনার দাম নেই। সেটা আপনি 5 মিনিটে করতে পারেন, 70 ঘন্টায় করতে পারেন, 7 মিনিটে করতে পারেন। আপনি কি ডেলিভারি করছেন আর কতটা অ্যাকুরেট করছেন, ওটা ম্যাটার করে। তার জন্য যদি 70 ঘন্টা থাকতে হয় থাকুন, আর যদি 7 মিনিট থাকতে হয় থাকুন। বুঝতে পারলাম? বেশ। সেই কারণে কেউ যদি নতুন জয়েন করতে চায়, পয়সাটা দেখে লাভ নেই, কাজের অপরচুনিটি আছে কিনা দেখতে হবে। 70 ঘন্টা কাজের জন্য ভয় পেলে চলবে না। আমি নিজে বিনা পয়সায় কতদিন আমি বলছি আপনাকে, সকাল সন্ধে মানে সোমবার ঢুকেছি, শনিবার বেরিয়েছি, 5 দিন পুরো অফিসে ছিলেন? 5 দিন পুরো অফিসে। কেন জানেন? ওই মাথার মধ্যে ভূত, জুট পেরোল শিখবো, জুট পেরোল খুব ভালো জিনিস, 4-5টা ছেলে। মানে এই জিলটা থাকতে হবে সবসময়, কিছু হ্যাঁ। শেখার জিলটা থাকতে হবে। সবসময় নতুন জিনিস শেখার জন্য পুরোপুরি ডেডিকেশনটা লাগতে হবে। আমি যদি পাইথন করতে যাই, আমার মতো পাইথন এই বলছি সল্টলেকে সেক্টর 1-এ কেউ নেই, এরকম একটা ব্যাপার রাখতে হবে। তাহলে আপনি যে পয়সাটা চাইছেন ওটা পাবেন। আগে বলে আমার এত লাগবে আর আমি পাইথনটা জানি, এত লাগবে বলে হবে না। আগে আপনাকে দেখাতে হবে, তাহলে আপনি পয়সাটা পেয়ে যাবেন। বেশ। তো এখন আমরা ধরুন যে সময় দাঁড়িয়ে চ্যাট জিপিটি বা অন্য অনেক এআই প্রম্পট মার্কেটে চলে এসছে, আমরা হরবকত ইউজ করছি, ইন্ডাস্ট্রিতে অলরেডি সেগুলো ঢুকে পড়েছে। তো এই রকম একটা সিনারিওতে দাঁড়িয়ে আগামী 5 বছরে যদি আমি জিজ্ঞেস করি আইটি কনসাল্টিং এর যে পুরো সিনারিওটা, মেজর কি চেঞ্জেস আসতে চলেছে? প্রোগ্রামারের চাকরি থাকবে না, সরি একবার বলুন। প্রোগ্রামারের চাকরি থাকবে না, প্রোগ্রামারদের চাকরিটা থাকবে না? না, সম্ভব নয়। এআই যেভাবে কাজ করছে, এক্সাম্পল দিচ্ছি, যখন আমরা চালু করেছিলাম তখন একটা খুব হট ছিল যে শর্ট হ্যান্ড আর টাইপ সবাই করতো। আজকে নেই ওটা, কম্পিউটার রিপ্লেস করে দিয়েছে। স্টেনও ছিল, স্টেনো শুনেছিলাম। হ্যাঁ, সেটা এখন সে প্রাগৈতিহাসিক ব্যাপার হয়ে গেছে। এখন কে স্টেনো আপনি বলবেন, আপনি বলবেন যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেবে, লিখেও দেবে, ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে দেবে। যিনি আর স্টেনো তো ওটাই করতো না, সেটা
কম্পিউটারের প্রোগ্রামিংয়ের জায়গাটা থাকবে না, আর্কিটেকচার ভীষণভাবে আসবে। আর যারা আজকে যারা পাইথন শেখার চেষ্টা করছে তাদের বলবো আর্কিটেকচারের জায়গায় যেতে। সিকিউরিটি একটা বড় এরিয়া থাকবে, ক্লাউড সিকিউরিটি ভীষণ বড় এরিয়া। যে যত ভালো ওখানে কাজ করতে পারে তত ভালো, কারণ ওটা যেরকম অ্যাটাক হবে তাকেও ডিফেন্স করতে হবে, তো ডিফেন্স এআই বেসড হবে। সেখানে আপনার সেই জন্য সিকিউরিটির ব্যাপারটা আপনাকে অনেক ভালোভাবে রাখতে হবে। ডেটা এরিয়া, ডেটা ম্যানেজমেন্ট যে ব্যাপারটা টোটাল, সেটা একটা বড় জায়গা হবে। তা প্রোগ্রামিংটা হবে না, ওটা অবসলিউট। মানে শুধু প্রোগ্রামারদের আর হয়তো সেভাবে ডিমান্ড থাকবে আমি না। বলছি 3-4 বছরের মধ্যে দেখবেন আপনি এজেন্ট চলে আসবে, এআই এজেন্ট প্রোগ্রাম লিখে দেবে, আপনার স্পেশালাইজ প্রোগ্রাম লিখে দেবে। এখনও তো লোকের লেখে না প্রোগ্রাম, কাট অ্যান্ড পেস্ট করে দেয়। যেখানে কাট অ্যান্ড পেস্ট করে তো নিজে লিখে যাবে। আজকের মতো আমাদের লাস্ট প্রশ্ন, সেটা হ্যাঁ। হচ্ছে যারা অ্যাসপায়ারিং অন্ত্রপ্রনর বা স্টার্ট আপ নিজেরা খুলতে চান কলকাতা শহরে বসে, তাদের জন্য আপনার কিছু টিপস। দেখুন, অন্য কোথায় মানে ইন্ডাস্ট্রিতে বলতে পারবো না, না আইটির না, জন্য। আইটির পার্সপেক্টিভেই বলছি আমি। আইটিতে বলতে গেলে প্রথমে ভাবতে হবে থিঙ্ক বিগ। ছোট করে কিছু করব, আমি একটা এখন চাকরি করছি আর সাইড বাই সাইড একটা কিছু করলাম, তারপর টুক করে চেঞ্জ করে যাব, হবে না। যদি করতে হয় 100% নামতে হবে, হাতে অন্তত 1.5 বছরের পয়সা রাখতে হবে, সার্ভাইভাল রাখতে হবে। আর তারপরে যে জায়গাটা আপনি নামবেন, যে প্রবলেমটা সলভ করবেন, সেটা সম্বন্ধে ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। আর সব থেকে বড় কথা, ফাইন্যান্স বুঝতে হবে, ব্যালেন্স শিট জানতে হবে। কোন মানে এই লেভেলে জানতে হবে আপনাকে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হয়, ওই জার্নাল এন্ট্রিগুলো আপনাকে জানতে হবে। নাহলে টুপি খাওয়ার সম্ভাবনা প্রচণ্ড ইনিশিয়াল ডেসে। টুপি খেলে আপনার টাকাটা আপনার নিজের গাঁটের পয়সায় খোয়াবেন। সেজন্য ফার্স্ট অফ অল যে এরিয়াতে কাজ করতে চান এরিয়া জানতে হবে, ফাইন্যান্সের ওপর নলেজ রাখতে হবে। কারণ আপনি যখন কাউকে যদি বলেন যে আমি এত টাকার মানে ইনভেস্টমেন্ট চান, সে তো আপনাকে ব্যালেন্স শিটে নিয়ে যাবে। আপনি নেগোশিয়েটটা কোথা থেকে করবেন যদি ব্যালেন্স শিট না বোঝেন, রেশিও না বোঝেন? করতেই পারবেন না। সেটা ব্যালেন্স শিট বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, বলছি না ব্যালেন্স শিট বানাতে, অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো বলছি না, ব্যালেন্স শিট পড়ে বোঝা, লসটা কোথায় হয়েছে, প্রফিটটা কোথায় হয়েছে, কত লায়াবিলিটি আছে, ইনভেস্ট করবেন কি করবেন না, রেশিও কি আছে, এগুলো না করে যদি কেউ নামে, হ্যাঁ ভালো চান্সও আছে। মানে আমি বলতে চাইছি যে এমন টাইটানিকে যে রাস্তায় গেছিল না, সে রাস্তায় অনেক সেনকে অনেকটাই জাহাজ ছিল, টাইটানিক কিন্তু একটাই ধাক্কা খেয়েছে, ডুবে গেছে। আপনি টাইটানিকটা হবেন না। সেটা আগের থেকে টাইটানিক যখন নেমেছিল প্রচুর বড় বড় কথা বলেছিল, আনসিঙ্কেবল, আনসিঙ্কেবল শিপ, হ্যাঁ। বলে লাভ নেই। আপনি ফার্স্টে দেখে নিন যে আপনি আইসবার্গটা দেখতে পান কিনা, ও শত অন্ধকারও দেখতে পান কিনা। যদি মনে করেন নিজেকে দেখতে পান, আর নিজেকে জিজ্ঞেস করবেন, তাহলে নামুন। আর একবার নামান পাবেন না, উঠবেন না। কারণ এমন এমন নেশা না, আমি বলছি পৃথিবীর কোনো এমন নেশা নেই যেটা কিনা বাইপাস করবে যখন আপনার ডিল ক্লোজ করেন। তার যে আনন্দ, 1.5-2 মাসের কষ্টের পরে যখন আপনার অর্ডারটা পেয়েছেন, তার যে আনন্দটা না, ওটা নেশার মতো। ওটা আপনাকে প্রবুদ্ধ করে আরো কাজ করার জন্য। আমাকে তো করে। খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের সময় দিলেন,
খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা মেরে। ডেফিনেটলি অনেক কিছু আমার শিখলাম। খুব ভালো লাগলো। আপনার সাথে মানে ভবিষ্যতে আবার আমরা এখানে বসার একটা এক্সপেকটেশন তো নিশ্চয়ই, রাখবোই। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো আজকের মতো আমাদের এপিসোডটা আমরা এখানে শেষ করছি। স্যারের সাথে কথা বলে যা আমরা শিখলাম, জানলাম। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। যেটা শুরুতে বললাম ওটা আরেকবার রিপিট করি। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাবস্ক্রাইবার বাড়লে আমরা ভালো কাজ করার স্কোপ আরও বেশি করে পাবো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। টাটা।